হ্যাঁ, নমস্কার বন্ধুরা। আজ গণতান্ত্রিক লেখক শিল্পী সংঘের আয়োজনে এক অনুষ্ঠানে কবি বিষ্ণু দেকে নিয়ে বলতে হবে। তাই মনে হলো দূরের বন্ধুদের জন্য এখানে কিছু কথা বলে রাখি। এখন আমি আমার মহাবিদ্যালয়ে বসে আছি। হয়তো শব্দ একটু গোলমাল হতে পারে বা মাঝে মাঝে একটা সমস্যা হতেই পারে, তবুও শোনা যায়। আধুনিক কবি বিষ্ণু দে। এই আধুনিক শব্দটাই আপেক্ষিক। আধুনিকতা যুগের সঙ্গে, কালের সঙ্গে বদলে যায় এবং এই আধুনিকতা যুগ নিয়ে নয়, কাল নিয়ে নয়, সে হলো রুচি নিয়ে, মর্জি নিয়ে। আমাদের মনে পড়বে রবীন্দ্রনাথ ঠাকুরের সেই বিখ্যাত উক্তির কথা, নদীর গতি বদলের কথা। রবীন্দ্রনাথ যথার্থই বলেছেন। কবি ভারতচন্দ্র তার সময়ে বসে আধুনিক, ঈশ্বর গুপ্তের আধুনিকতা তার সময়ে বসে যথার্থ, মধুসূদন রবীন্দ্রনাথ ঠাকুর চির আধুনিক। তারপরে কবিতাকে আমরা বলছি, রবীন্দ্র পরবর্তীকালীন কবিতাকে, বিশেষ করে কল্লোল, প্রগতি, কালী কলমের কবিদের কবিতাকে আমরা আধুনিক যুগ হিসেবে, আধুনিক কবিতা হিসেবে চিহ্নিত করছি। বলা যেতে পারে 19 শতকের আধুনিকতা আর 20 শতকের আধুনিকতা। 19 শতকের মাইকেল মধুসূদন দত্ত চরম আধুনিক। সেদিনের বাংলা কবিতার সেই যাত্রাপালা, কাহিনী কাব্য, পয়ার ত্রিপদী ছন্দের বিপরীতে গিয়ে তিনি এক সম্পূর্ণ নতুন আধুনিকতার সূচনা করেছিলেন, যা ক্লাসিক আধুনিকতা। এবং মধুসূদন থেকেই কিন্তু আধুনিকতার বিরাট বাক পরিবর্তন হয়েছিল। তার সেই মেঘনাদ বধ কাব্য বা বীরাঙ্গনা, ব্রজঙ্গনা, সনেট ইত্যাদি রচনায়। কিন্তু মধুসূদনের যে ঐশ্বরিক প্রতিভা ছিল, মধুসূদনের যে দৈবী প্রতিভা, সেটাকে অনুকরণ করা অসম্ভব ছিল। ফলস্বরূপ সমকালীন যে কবিরা, হেমচন্দ্র, নবীনচন্দ্র, তারা মহাকাব্যের স্রোতে ভেসে গিয়ে মহাকবি হতে গিয়ে প্রায় অক্ষম অনুকরণ করে বসলেন। না হলো মহাকাব্য, না হলো কবিতা। এবং নবীনচন্দ্র যদি সেই তার মহাকাব্য, ত্রয়ী মহাকাব্য রৈবত, কুরুক্ষেত্র, প্রভাসের বদলে যদি উপন্যাসেও হাত দিতেন, তবু আমরা কিছুটা বোধহয় পেতাম। রবীন্দ্রনাথ চির আধুনিক, কিন্তু রবীন্দ্র বৃত্তকে সামনে রেখে সেকালে একদল কবি গড়ে উঠলেন, যাদের আমরা বলি রবীন্দ্র অনুসারী কবি। রবীন্দ্রনাথের প্রেম চেতনা, রবীন্দ্রনাথের ঈশ্বর বিশ্বাস, কাব্য দর্শন, মঙ্গল চেতনা, সৌন্দর্য চেতনাকে সামনে রেখে সেই কালিদাস, রায়, অক্ষয় কুমার বড়াল, করুণানিধান বন্দ্যোপাধ্যায়, যতীন্দ্রমোহন বাগচি, ফলে স্বতন্ত্র কাব্য কিন্তু রচিত হলো না।
এবং রবীন্দ্র বৃত্তেই তারা আটকে গেলেন। রবীন্দ্রনাথকে শিরোধার্য করে রবীন্দ্র ছায়ায় তারা ডুবে গেলেন। আজ ইতিহাসের খাতিরে, ইতিহাসের কালক্রমের খাতিরে তাদের নাম শুধুমাত্র উচ্চারিত হয়, স্বতন্ত্র কাব্যপ্রয়াস সেখানে মেলে না। রবীন্দ্র সমকালে যে তিনজন কবি রবীন্দ্রবৃত্ত থেকে বেরিয়ে আসার সচেতন চেষ্টা করেছিলেন এবং প্রায় সফল হয়েছিলেন, তারা হলেন কাজী নজরুল ইসলাম, মহিতলাল মজুমদার এবং যতীন্দ্রনাথ সেনগুপ্ত। মহিতলালের ভোগবাদ, দেহবাদ, যতীন্দ্রনাথের দুঃখবাদ, আর নজরুলের বিদ্রোহ, শ্রেণীচেতনা, প্রতিবাদ, স্লোগান। এই তিন কবি রবীন্দ্রবৃত্তের মোহকে বা রবীন্দ্রবৃত্ত থেকে বেরিয়ে এসে যে সচেতন কাব্য যাত্রা শুরু করা যেতে পারে তা প্রমাণ করে দিয়েছিলেন। পরে এলো কল্লোল। কল্লোলের প্রধান লক্ষণই বিদ্রোহ, আর সেই বিদ্রোহের প্রধান লক্ষ্যই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথ থেকে বহু দূরে চলে যেতে চেয়েছিলেন সেদিনের তরুণ কবিরা। বুদ্ধদেব বসু, অচিন্ত্য কুমার সেনগুপ্ত, বিষ্ণু দে, সুধীন্দ্রনাথ দত্ত, অমিয় চক্রবর্তী, প্রেমেন্দ্র মিত্র, আরও পরের দিকে সুভাষ মুখোপাধ্যায় ইত্যাদি কবিরা। কল্লোল, প্রগতি, কালিকলম এইসব কবিতাকে, এইসব পত্রিকাকে সামনে রেখে বিশ্বযুদ্ধ অতিক্রান্ত হতাশা, ক্লেদ, যন্ত্রণা, নৈরাশ্য, দৈবী অবিশ্বাস, কাব্যরীতির বাকবদল, গদ্যছন্দ, ইউরোপীয় পটভূমি, এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, তার যে প্রতীক, পোড়া মরুভূমির প্রতীক, অবিশ্বাস, নৈরাশ্য, হতাশা, এই সমস্ত পটভূমিতে গড়ে উঠেছিল আধুনিক কবিতা। সেই আধুনিক কবিতার এক বলিষ্ঠ পুরুষ বিষ্ণুদেব। রঞ্জিত একটু আসতে। বিষ্ণুদেব প্রথম থেকেই সচেতন কবি। এই আধুনিক কবি, তার কবিরা বিবিধভাবে নিজের প্রতিষ্ঠা চেয়েছিলেন, বা বলা ভালো রবীন্দ্রবৃত্ত থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার সচেতন প্রয়াস চালিয়েছিলেন। এবং বিষ্ণুদেব যে প্রয়াস চালিয়েছিলেন তা হল শব্দের বৈদগ্ধ্য, কবিতার মননশীলতা, ক্লাসিক সত্য, অভিধানিক শব্দ প্রয়োগ, দেশকালের ঐতিহ্য, প্রাচ্য পাশ্চাত্য সাহিত্য পুরাণকে সামনে রেখে আন্তর্জাতিক কবিতা লেখার প্রয়াস। এবং বিষ্ণুদেব এলিয়টের দ্য ওয়েস্টল্যান্ড, দ্য হ্যালো ম্যান দ্বারা চরমভাবে প্রভাবিত হয়েছিলেন এবং এলিয়টের কাছে সে ঋণ বারবার তিনি স্বীকার করেছেন। এলিয়টের কাছ থেকে বিষ্ণুদেব যে তিনটি বিষয় নিয়েছিলেন তা হল ঐতিহ্য সচেতনতা, নৈবেক্তিকতা আর আত্মচেতনা।
এই ঐতিহ্য সচেতনতায় বিষ্ণুদে পাশ্চাত্য সাহিত্য, দুই দেশীয় পুরাণ, লোকায়ত পুরাণ, ইতিহাস, বেদ সংযুক্ত করতে পেরেছিলেন। সেই সঙ্গে আছে কাব্যদর্শন, শিল্প, নৃত্য, নাট্য এবং সাহিত্য আন্দোলনের নব নব পন্থা থেকে কাব্যরস আস্বাদনের অভিপ্রায়। এই মনন চেতনার ফলে বিষ্ণুদে প্রথম থেকেই স্বতন্ত্র কবি এবং মননশীল কবি, বুদ্ধিদীপ্ত কবি। বিষ্ণুদের পাশাপাশি নাম করতে হয় তার অভিন্ন হৃদয়ের বন্ধু সুধীন্দ্রনাথ দত্তের কথা। তবে সুধীন্দ্রনাথ দত্তের কবিতা শুধু বৈদগ্ধ্যতায় পরিপূর্ণ, কিন্তু বিষ্ণুদের কবিতা বৈদগ্ধ্যের পাশাপাশি বৈচিত্র্যপূর্ণ। বিষ্ণুদেও প্রথমে রবীন্দ্র বিরোধিতা করেই শুরু করেছিলেন। লিখেছিলেন, হেতা নাই সুশোভন রূপদক্ষ রবীন্দ্র ঠাকুর। কিন্তু যত এগিয়ে গেছে তার কাব্য পরিক্রমা, রবীন্দ্রনাথের প্রতি তার শ্রদ্ধা, ভালোবাসা, দায়বদ্ধতা, সচেতনতা বৃদ্ধি পেয়েছে। তুমি শুধু 25শে বৈশাখ কাব্যের নাম নয়, তার কাব্যযাত্রায় বহু কবিতা রবীন্দ্রনাথ ঠাকুরকে কেন্দ্র করে লেখা এবং বহু কবিতার চিত্রকল্পে রবীন্দ্রনাথের প্রসঙ্গ বারবার এসেছে এবং তিনি বুঝতে পেরেছিলেন যে রবীন্দ্রনাথকে অস্বীকার করে কাব্যযাত্রার মুক্তি নেই, এবং সেই ঐতিহ্য সচেতনতা তার মাথায় ছিল। আসলে সেদিনের তরুণ কবিরা রবীন্দ্রনাথ থেকে দূরে সরে যেতে চেয়েছিলেন, যদিও রবীন্দ্র দর্শনে আবদ্ধ থেকেও যে আধুনিক কবিতা লেখা যায় তা অমিয় চক্রবর্তী দেখিয়েছিলেন। আবার রবীন্দ্র দর্শন থেকে মুক্ত হয়েও কবিতা লিখলে যে আধুনিক কবিতা হয় না তা সমালোচক দীপ্তি ত্রিপাঠী উপলব্ধি করেছিলেন প্রেমেন্দ্র মিত্রের ক্ষেত্রে। তার যে আধুনিক কবিতার ইতিহাস, সেখানে কিন্তু প্রেমেন্দ্র মিত্রকে তিনি নির্বাচন করছেন না, কারণ যুগ যন্ত্রণা, যুগের ক্লেদ, হতাশা, নৈরাশ্য, তীব্র ব্যবিচ্ছেদ, কাব্যগত অধ্যয়ন প্রেমেন্দ্র মিত্রের নেই। আছে দরিদ্র মানুষের প্রতি এক সহানুভূতি। রবীন্দ্রনাথও এই তরুণদের এগিয়ে দিয়েছিলেন। মনে পড়বে আকাশপ্রদীপ কাব্যের উৎসর্গপত্রের কথা, যেখানে সুধীন্দ্রনাথ দত্তকে সামনে রেখে তিনি লিখছেন যে আমার কবিতা তোমাদের কালকে স্পর্শ করবে, এই ভরসায় এই বইখানি তোমার হাতে এগিয়ে দিলুম। আবার বিষ্ণুদে সুধীন্দ্রনাথ দত্তের কবিতা অতিমাত্রায় জটিল, দুরূহ শব্দের অভ্রভেদী শক্তিতে, জটিল কাব্য পরিক্রমায় তারা বিশ্বাস রেখেছেন এক ক্লাসিক সত্যে কাব্যের উত্তরণ ঘটিয়েছেন। মনে পড়বে সুধীন্দ্রনাথ দত্তের সেই কথা যে দুরূহতার জন্ম পাঠকের আলস্যে, তার জন্য কবির ওপর দোষারোপ অন্যায়। বিষ্ণুদেব প্রথম পর্যায়ে নৈরাশ্য, হতাশা, নেতিবাচক মানসিকতা, এই যুগের ক্লেদ, যন্ত্রণাকে নিয়ে অগ্রসর হয়েছে এবং এই সমস্ত আধুনিক সমস্যাকে তিনি মিলিয়ে দিয়েছেন
প্রাচ্য পাশ্চাত্য পুরাণ অনুষঙ্গী। ফলস্বরূপ তার কবিতায় অর্জুনের চিত্রকল্পের সঙ্গে হ্যামলেটের চিত্রকল্প, উর্বশীর জীবন চেতনার সঙ্গে আর্টেমিসের জীবন চেতনা, লোরকা এলুয়ারের সংগ্রামী মনোভাবের সঙ্গে ওরাও সাঁওতালদের জীবন চেতনা, রেনেসাঁসের নব জীবনের সঙ্গে মধ্যযুগের অন্ধকারকে মিলিয়ে তিনি নতুন কাব্য চেতনা গড়ে তুলতে চেয়েছিলেন। বিষ্ণুদে কবিতায় যে হতাশা, নৈরাশ্য, ক্লান্তি থাকবে তা স্বাভাবিক, কারণ প্রথম বিশ্বযুদ্ধ অতিক্রান্ত সময়ের ভাঙন বেলায় সেটাই স্বাভাবিক ছিল। এবং রবীন্দ্রনাথ নিজেও ঘোষণা করেছিলেন যে বিদ্রূপ পরায়ণ আধুনিকতার ওপর আটকানো আছে। বিষ্ণুদের কবিতায় প্রেম, প্রতিবাদ, রোমান্টিকতা, শ্রেণী চেতনা, বিদ্রোহ, আত্মপরিচয়ের সংকট, জীবন চেতনা সবই আছে, কিন্তু সেগুলি রুচির বৈদগ্ধ্যতায়, শব্দের অভ্রভেদী শক্তিতে, কাব্যচয়নের মুন্সিয়ানা এবং অর্থের নিগুড় অভিপ্রায়। তা উর্বশী আর্টেমিস কাব্য থেকে শুরু করে চোরাবালি, পূর্বলেখ, সাত ভাই চম্পা, নাম রেখেছি কোমল গান্ধার, তুমি শুধু 25শে বৈশাখ, স্মৃতিসত্তা ভবিষ্যৎ, সংবাদ মূলত কাব্য, ইতিহাসের ট্র্যাজিক উল্লাসে সমস্ত কাব্যেই রয়েছে জনচেতনার কথা, গণজাগরণের কথা, বিশ্বযুদ্ধ অতিক্রান্ত অবক্ষয়ী পৃথিবীতে নতুন সংগ্রামের কথা ঘোষণা হয়েছে চোরাবালি কাব্যের ঘোরসোয়ার কবিতা। উচ্চারণ হচ্ছে দীপ্ত বিশ্ব জয়ী বর্ষা তোলো, কেন ভয়, কেন বীরের ভরসা হলো। এই কবিতাতেই আবার লিখছেন, চোরাবালি ডাকি দূর দিগন্তে, কোথায় পুরুষাকার, হে প্রিয় আমার, প্রিয়তম মোর, আয়োজনে কাপে কামনার ঘোর, অঙ্গে আমার দেবে না অঙ্গীকার। এই দীপ্ত বিশ্ববিজয়ীকে সামনে নিয়ে যুদ্ধ উত্তর পৃথিবীতে তিনি পৌঁছতে চান, অন্ধকারের বিরুদ্ধে আলোক শিখা জ্বালিয়ে দিতে চান। প্রথম বিশ্বযুদ্ধ অতিক্রান্ত ফ্যাসিবাদী শক্তি, সাম্রাজ্যবাদ, অন্ধকার, লুণ্ঠন, প্রতাপের মধ্যে দাঁড়িয়েও বিষ্ণুদে নবচেতনার গান শুনিয়েছেন, নবজীবনের গান শুনিয়েছেন, কিন্তু তার সেই বিদ্রোহ, তার সেই প্রতিবাদ নজরুল, সুকান্ত, সুভাষ মুখোপাধ্যায়, মঙ্গলাচরণ চট্টোপাধ্যায়, বীরেন্দ্র চট্টোপাধ্যায় থেকে পৃথক। তা এক নিগুড় শব্দের ভেতর লুকিয়ে থাকে এবং কবিতাকে তিনি কখনোই সহজ সত্যে, সরল জীবন বিশ্বাসে ভাসিয়ে দিতে চাননি। নজরুলের যে স্লোগান, সরাসরি প্রতিবাদ, জনযুদ্ধের জাগরণ, সেখান থেকে সুভাষ মুখোপাধ্যায়ের সেই যে সহজিয়া জীবন বিশ্বাস, মিছিলের শব্দ প্রয়োগ, গণচেতনাকে জাগরণের জন্য সরাসরি বক্তব্যধর্মী প্রতিবাদ, বক্তব্যধর্মী কবিতা, তা বিষ্ণুদে নেই। বিষ্ণুদে শব্দের বৈদগ্ধ্যে বিশ্বাস রেখেছেন এবং তার পটভূমিতে রয়েছে ঐতিহ্য বা
ইতিহাস চেতনা। সেই ঐতিহ্য ইতিহাস চেতনাকে ধরে পুরাণের চরিত্রকে সামনে রেখে পুরাণ থেকে সমকালের জীবন বিশ্বাস, সমকালের পটভূমি, সমকালের অঙ্গীকার, সমকালের অন্ধকারকে সামনে রেখে তিনি নতুন জীবন সত্যে এগিয়ে যেতে চেয়েছেন। ওফেলিয়া কবিতায় শুনি, তবু এ দুঃসাহস বসন্তের সঞ্চিত সঙ্গীত, যদি তুমি ছিঁড়ে দাও ভেঙে দাও জিয়ানো কুসুম, তবু এ দুঃসাহস, তবু আজ করে যাব গান। অন্ধকারের মধ্যেও নবচেতনার গান, নতুন দিনের গান তিনি গেয়ে যেতে চান। আবার এই কবিতাতেই দৈবী নির্ভরতা, অলৌকিকতা উদ্ভট নয়। সমস্ত হতাশা, পরাজয়, ক্লেদ, সংশয় থেকে পৌঁছে যেতে চান জীবনেরই কাছে এবং শ্রমজীবী মানুষের অধিকারে, সাম্যের কাছে, সমান অধিকারের কাছে। দৈবী নির্ভরতা ভেঙে উচ্চারিত হয়, অমরাবতীর দৈব প্রাচীর চুরমার হলো মর্তলোকেই, ধূমকেতু এই বিরাট দহন বিশ্বে আমার তোমার চোখেই পেয়েছিল তার পরম গতি। বিষ্ণুদেও রোমান্টিক কবি, কিন্তু তার সেই রোমান্টিকতা অনিয়ন্ত্রিত প্রেমের জোয়ারে, নৈসর্গিক বাতাবরণে ভেসে যায় না। সেখানেও এক বৈদগ্ধ্যতা, শাব্দিক তাৎপর্য, জীবনের কাব্যময় ব্যঞ্জনা, বিরোধাভাস, বিরূপতা বজায় থাকে। যেমন কেসিডা কবিতায় শুনতে পাই, কাল রজনীতে ঝড় হয়েছিল রজনীগন্ধা বনে। এই আপাত রোমান্টিকতা, এই মাধুর্যের পরেই তিনি চলে যান প্রাচ্য পাশ্চাত্য পুরাণের অনুষঙ্গে। সেখান থেকে আমাদের রামায়ণ, মহাভারত, জীবনের জটিলতা, রণোন্মত্ততা, অন্ধকার, জীবনের ক্লেদ এনে এমন এক মেধাবী মননসজ্জা গড়ে তোলেন, যেখানে আপাত রোমান্টিকতা ভেঙে যায়। বিষ্ণুদে বাংলা কবিতাকে বঙ্গদেশের সীমানা অতিক্রম করে আন্তর্জাতিক করে তুলতে চেয়েছে। ফলস্বরূপ তার কবিতায় প্রাচ্য, পাশ্চাত্য পুরাণ, লোকায়ত পুরাণ, কাব্য, প্রসঙ্গ, নায়ক নায়িকা, চরিত্র, মিথ, চিত্রকল্প নানাভাবে এসেছে এবং সেই সবকে সামনে রেখে তিনি বিশ্ব কবিতার প্রতিনিধি স্থানীয় কবি হয়ে উঠেছেন এবং শেষ রোমান্টিক কবিতায় লিখেছেন, দেশ বিদেশে মিতালি আজ খুঁজি, ভারতে দোহে বিশ্ব জনতায়। আবার নিম্নবিত্ত জীবনের কথা এসেছে সন্দীপের চর কবিতায়, সাঁওতাল কবিতা, ছত্তিশগড়ি গান, ওরাও গান ইত্যাদি কবিতায়। বিষ্ণুদে বারবার নির্মাণ বা বিনির্মাণ, পুনর্নির্মাণে এগিয়ে গেছেন। ঐতিহ্যকে ভাঙচুর করে নিজের কাব্য কুণ্ডলী গড়ে নিয়েছেন। সেই সঙ্গে আছে দেশকালের প্রতি তার দায়বদ্ধতা। কবিতার নাম প্রচ্ছন্ন স্বদেশ। কবিতা যে আরামদায়ক সজ্জা নয়, কবিতা যে শ্রুতিমধুর পাঠ নয়, কবিতা যে আবৃত্তির রসদ নয়, কবিতা যে সরাসরি পাঠকের স্নায়ুতন্ত্রে আঘাত করবে, কবিতা যে পাঠকের মননসজ্জাকে ছিন্ন বিচ্ছিন্ন করে দেবে, অভিধানের শব্দকে সামনে রেখে কবিতার তন্ত্রবিভূতি যে নতুন অঙ্গীকার, নতুন জীবন চেতনা, নতুন অর্থ সন্ধানে আত্মমগ্ন হবে, সেই জীবন চেতনায় তিনি বিশ্বাস রেখেছেন এবং কাব্যে তার প্রয়াস খুলিয়েছেন। মার্ক্সবাদী কবি বিষ্ণুদে শ্রেণী চেতনা, শ্রেণী সংগ্রাম, জনকণ্ঠের স্রোত, জনচেতনার কথা বারবার বলেছেন। মনে পড়বে
রথযাত্রায় ঈদ মুবারকে কবিতার কথা। কিন্তু এ সমস্ত কবিতাতেও সময়ের অন্ধকার, সত্তার দ্বিখণ্ডীকরণ, অন্ধকারের পূর্বাভাস লুকিয়ে আছে। সেখান থেকে আলোকযাত্রার পটভূমি নির্মিত হয় ঠিকই, কিন্তু যে অর্থে প্রগতিশীল কবিতা বা শ্রেণী সংগ্রামের কবিতা বলতে আমরা যা বুঝি, উত্তরণের কবিতা, যা রচনা করেছিলেন সুকান্ত ভট্টাচার্য, কাজী নজরুল ইসলাম, সুভাষ মুখোপাধ্যায়, তা কিন্তু বিষ্ণুতে নয়। তিনি বরাবরই নিজের স্বতন্ত্রতা, নিজের মননশীল বিচরণ, কাব্যসজ্জা বজায় রেখেছেন। সত্তার দ্বিখণ্ডিত আচরণ ফুটে উঠেছে স্মৃতিসত্তা ভবিষ্যৎ কবিতায়। 19 শতকের সামন্ততন্ত্র, জমিদারতন্ত্র ভেঙে গেছে। বিংশ শতক গণজোয়ার, মিছিল, জনচেতনার পটভূমি। রাজার ছেলে রাজার মেয়ে আর সাধারণ জীবনতন্ত্রীতে মিশে গেছে। তবুও সত্তা তার প্রকৃত স্বরূপ খুঁজে পায় না। সত্তা দ্বিখণ্ডিত, সত্তা প্রচ্ছন্ন অন্ধকারে হারিয়ে যায়। কবিতায় শুনতে পাই, আমরা নরকে আছি অথচ সে জ্ঞান নেই মনে, তাই বিরহ সভায় প্রচ্ছন্ন নরকে আজ মর নেই। এই অমঙ্গল চেতনা, অন্ধকার বোধ, দুর্বোধ্যতা এবং অপরিচ্ছন্নতার মধ্যে সময়ের কথা, সংকটের কথা তিনি রেখে যেতে চান। বিষ্ণুদে সুধীন্দ্রনাথ দত্তের হাত ধরে বাংলা কবিতায় এক নবচেতনার সৃষ্টি হয়েছিল। আধুনিক কবিরা বিবিধ প্রকরণে, বিবিধ সজ্জায়, বিবিধ মননশীলতায় নিজেদের উত্তরণ ঘটানোর চেষ্টা করেছিলেন। সেখানে বিষ্ণুদে, সুধীন্দ্রনাথ দত্ত কাব্যের মননশীলতায় বিশেষ জোর দিয়েছিলেন। শব্দচয়নের পরিপাট্য, শব্দের গভীর অর্থ, রহস্যভেদী গুরুনিকেতন এবং জীবনের গভীর বৃত্তকে স্পর্শ করার অঙ্গীকার নিয়ে তারা কবিতায় নেমেছিলেন। স্বভাবতই সেকালে প্রশংসাও জুটেছিল। বুদ্ধদেব বসুর মতো সেদিনের আধুনিক কবিদের রক্ষাকর্তা, সমালোচক দুহাত তুলে এই কবিদের প্রশংসা করেছিলেন। কিন্তু পরবর্তীকালের আধুনিক কবিরা, বা বলতে পারি যে জীবনানন্দের পরের যে আধুনিক কবিরা, তারা জীবনানন্দকে যতখানি শিরোধার্য করল, যতখানিকে আত্মীকরণ করল, জীবনানন্দের কাব্যসজ্জার ওপর ভিত্তি করে আধুনিক কবিতার দ্বিতীয় পর্ব যতখানি রচিত হলো, ততখানি ঋণ স্বীকার করা হলো না বিষ্ণুদে, সুধীন্দ্রনাথের প্রতি। তবুও মনে পড়বে মনীন্দ্রগুপ্ত, শম্ভু রক্ষিত, জহর সেন মজুমদার, তপোধীর ভট্টাচার্যের মতো মননশীল কবিদের। এই কালবেলায়, এই সংস্কৃতির ভাঙন বেলায়, এই বিচ্ছেদের পটভূমিকায় আপনারা বিষ্ণুদেবকে যথার্থভাবে স্মরণ করলেন, এর জন্য আমি কৃতজ্ঞ। আপনাদেরকে ধন্যবাদ জানাই।